সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত রমজান মাসে দ্রব্যমূল্যে যে সহনীয় অবস্থাটি ছিল, ঈদের পর থেকে ক্রমান্বয়ে সেটি আর সহনীয় অবস্থায় থাকছে না। এক্ষেত্রে সরকারের টেকসই কোনো উদ্যোগও আমরা লক্ষ্য করছি না। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পেছনে সরকারের কোনো বিশেষ কর্মকৌশল কাজ করেছিল কিনা সেটা যেমন আমরা জানি না, সরকারও তেমনভাবে কোনো কর্মকৌশলের কথা আমাদেরকে জানায়নি বা ঘোষণা করেনি। হতে পারে সরকারের যে মনোভাব সেটা বুঝতে হয়তো ব্যবসায়ীদের একটু সময় লেগেছে, এই জন্য চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়াতে বা সীমিত হয়ে যাওয়াতে দ্রব্যমূল্যের দাম হয়তো কিছুটা কমে এসেছিল। একটু সময় নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট পর্যবেক্ষণ করেছে সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে, অথবা তার মনোভাব কি, অথবা দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে তার কর্মকৌশল কি, এটি বুঝে তারা হয়তো সমন্বিতভাবে এখন ধীরে ধীরে পণ্যের দাম বাড়াচ্ছে। আমরা লক্ষ্য করেছি অতি সম্প্রতি সরকার সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা করে বাড়িয়েছে। সরকার ঘোষণা দেওয়ার আগেই ব্যবসায়ীরা এই তেলকে লাপাত্তা করে দিয়েছিল, লাপাত্তা করে দিয়ে বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি করেছিল, এবং সেই সংকটের মধ্য দিয়ে যে তেল তারা আটকে রেখেছিল সরকারের ঘোষণার পর সেটা তারা অধিক মূল্যে বিক্রি করেছে। আমরা লক্ষ্য করেছি সরকার যখন কোনো পণ্যের দাম কমিয়ে দেয় তখন ব্যবসায়ীরা অজুহাত হিসেবে দেখায় আগের কেনা, সেই জন্য তারা কিন্তু তাৎক্ষণিকভাবে দাম কমায় না। কিন্তু সরকার যখন কোনো কিছুর দাম বাড়ায় বা বাড়ানোর উদ্যোগ নেয় তার আগে কিন্তু বাজার থেকে পণ্য লাপাত্তা হয়ে যায়, এবং সরকারের ঘোষণার সাথে সাথে সেই পণ্যের মূল্য বেড়ে যায়। এক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কখনো বলে না যে এটি আমার আগের দামে কেনা। তবে সরকার যদি এমন কোনো কর্মকৌশল গ্রহণ করে যা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখবে, সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই বিবেচনা করা উচিত। সরকারের অনেক ধরনের পলিসি থাকতে পারে, আমরা ক্ষুদ্র মানুষ, আমরা হয়তো তার সব কিছু জানি না। তবে আমি ছোট্ট একটা বুদ্ধি দিতে পারি, সেটি হচ্ছে এই যে সয়াবিনের মূল্য বেড়ে গেল এবং হঠাৎ করে 30 টাকা কেজির পেঁয়াজ 60 টাকা হয়ে গেল, এক্ষেত্রে আমরা ভোক্তা অধিকার দপ্তরের যে কার্যপদ্ধতি দেখছি সেটা যে তেমন কোনো ফলপ্রসূ হবে বা দীর্ঘমেয়াদীভাবে ফলপ্রসূ হবে তার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। তারা যেভাবে বাজার মনিটরিং করছে এবং ব্যবসায়ীদের কলকাঠির কাছে বা কৌশলের কাছে তারা যেভাবে ধরাশায়ী হচ্ছে বা অসহায় হয়ে পড়ছে, তাতে খুব একটা সুফল আসবে বলে মনে হয় না। সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায় তবে সরকারকে আরও কিছুটা কৌশলী হতে হবে এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পণ্যের জন্য আলাদা আলাদা করে ফেসবুক পেজ খুলতে হবে। সেই ফেসবুক পেজের মধ্যে যেগুলি আন্তর্জাতিক বাজার থেকে ক্রয় করতে হয়, প্রতিদিন আন্তর্জাতিক বাজারে সেই পণ্যের মূল্য কত সেটা সেখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি যে আমদানিকারকরা সেসব পণ্য আমদানি করে তারা কোন দিন কোন পণ্য আমদানি করেছে সেই তালিকাটাও দিয়ে দিতে হবে। এখানে ব্যবসায়ীরা হয়তো 100 টাকার পণ্য 200 টাকায় তারা ভাউচার তৈরি করতে পারে, কিন্তু যদি আন্তর্জাতিক বাজার দরের তথ্য প্রমাণ সেখানে থাকে এবং সেই দিন যদি ব্যবসায়ীরা বা আমদানিকারকরা সেই পণ্য সেখান থেকে ক্রয় করে থাকে, তাহলে এখানে কিন্তু তারা খুব একটা পার্থক্য করতে পারবে না। একই সাথে সেই সময় তারা যে জাহাজে করে মাল আনবে সেই জাহাজের আন্তর্জাতিক ভাড়া কত সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে। পাশাপাশি আর কোন কোন প্রক্রিয়ায় সেই তেল ভোক্তাদের হাতে আসে, সেখানে সরকারের ট্যাক্স কত, সরকার যদি সেখানে অন্যায্য ট্যাক্স নিয়ে থাকে তাহলে সরকারকেও সেই জবাবদিহিতার আওতায় আসতে হবে, জনগণের কাছে তার স্বচ্ছতা নিশ্চিত হবে। এবং পরিবহন খাতে কিংবা উৎপাদন খাতে বা রিফাইনারিং খাতে কি ধরনের খরচ হতে পারে সেটা একটা সুস্পষ্ট তথ্য সেই ফেসবুকে নিয়মিত দিতে হবে। তাহলে ভোক্তারা বুঝে যাবে কোন পণ্যের মূল্য আসলে কি হওয়া উচিত, একই সাথে কোন পণ্যে কি ধরনের লাভ করতে পারবে
আমদানিকারকরা, পাইকারি বিক্রেতারা, খুচরা বিক্রেতারা, সেক্ষেত্রেও একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে সেটি জনসমক্ষে প্রকাশ করতে হবে। তাহলে আমার বিশ্বাস অতি অল্প দিনের মধ্যেই এই ক্ষেত্রে যে কারসাজিগুলি হয় অথবা যে ধান্দাবাজি হয় বা জনগণকে ঠকানোর যে কৌশলগুলো প্রণয়ন করা হয় অথবা ভোক্তা অধিকারের যারা বাজার মনিটরিং এর দায়িত্বে থাকে তাদের সাথে যে অযথা বাদানুবোধগুলি হয় সেগুলো থেকে আমরা রেহাই পাব। একই সাথে দেশীয় যে পণ্য সেটা উৎপাদন ক্ষেত্রে কি দামে বিক্রি হচ্ছে, কত তারিখে, এবং সেটা কোন কোন ধাপ পেরিয়ে ভোক্তাদের হাতে আসছে, সেখানে পরিবহন খরচ কত, সেখানে কোনো ধরনের চাঁদা দিতে হয় কিনা কিংবা কোনো ধরনের ট্যাক্স দিতে হয় কিনা কিংবা কোন ক্ষেত্রে কি ধরনের টাকা দিতে হয় বা সেটার পেছনে ব্যয় হয় তারও একটি সুস্পষ্ট তালিকা প্রতিদিন জনসমক্ষে প্রকাশ করা হলে আমার মনে হয় এটি একটি টেকসই পদ্ধতি হবে। যদি পরবর্তী সরকার এসে এই পদ্ধতি বাতিল করে না দেয় তাহলে ভোক্তাদের মধ্যে যেমন এক ধরনের সচেতনতা জাগ্রত হবে, ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের সতর্কতা তৈরি হবে। তারা এইভাবে ফটকাবাজি করে ধান্দাবাজি করে মানুষের পকেট কাটবে না, ভোক্তাদেরকে ঠকাবে না। আমরা জানি না সরকার এক্ষেত্রে কোনো কর্মকৌশল নিচ্ছে কিনা। আপাতত আমরা যা দেখছি বাজারে তাতে মনে হচ্ছে এই রমজানের অভিজ্ঞতার আলোকে ব্যবসায়ীরা সবাই সম্মিলিতভাবে, বিশেষ করে যারা ব্যবসায়ীদের মাথা প্রত্যেকটা সেক্টরে, তারা কিভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করা যায় সেটি ঠিক করে নিয়েছে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা ভোক্তাদের পক্ষ থেকে কি কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে এবং সেটা কিভাবে মোকাবেলা করা হবে সেটিও তারা ঠিক করে নিয়েছে। এই যদি হয় অবস্থা তাহলে অল্প দিনের মধ্যেই এই সরকারের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে। ডক্টর ইউনূস 11 সরকারের অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন মানুষ। তিনি দেখেছেন 11 সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে তাদের জনপ্রিয়তা কতটা আকাশচুম্বী ছিল এবং তারা যখন ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো বিশেষ কর্মকৌশল ব্যবহার না করে সরাসরি অ্যাকশনে গিয়েছিল, তার একটু সময় বিরতি দিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে যে কর্মকৌশল তৈরি করেছিল তাতে কিন্তু হঠাৎ করে ওই সময় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যেতে থাকে এবং তার মধ্যে একজন সমতা ছিল, প্রায় প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে যায় এবং সে বৃদ্ধির কারণেই কিন্তু তখনকার সরকার নিজেদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলে, তারা হতভম্ব হয়ে যায়, তারা কি করবে না করবে সেটা বুঝতে পারে না। এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থার সুযোগ নেই ব্যবসায়ী সিন্ডিকেট কিন্তু তাদেরকে যথেষ্ট চাপে ফেলে এবং এই চাপের কারণেই কিন্তু সেই সরকারের জনপ্রিয়তা হ্রাস পায় এবং তাদের পতন ত্বরান্বিত হয়। আমরা আশা করব বর্তমান সরকার সেই অভিজ্ঞতার আলোকে এক্ষেত্রে এমন একটি কর্মকৌশল প্রয়োগ করবেন যাতে ভোক্তাদের কষ্ট না হয় এবং ব্যবসায়ীরাও অধিক মুনাফায় উৎসাহী না হয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।